বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের সামনে এসেছি দুটো বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যে দুটো ইতিমধ্যেই আপনাদের কিছুটা আপনাদের কাছে গেছে। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে আমাদের বাজেট যে পাশ করা হলো সেই বিষয়ে কিছুটা কথা বলবো, এবং তারপরেই কথা বলবো। আপনারা দেখেছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন এই কোভিড-19 করোনা ভাইরাসের যে বিশ্ব মহামারী প্যান্ডেমিক, সেই মহামারীর সময় যে ছুটি, লকডাউন এবং মানুষের যে ভয় ত্রাস, এবং যখন আমরা রাজনৈতিক দলগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রেখেছি, সেই সময় তারা নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের আরপিওর সংশোধনী নিয়ে একটা নতুন আইন তারা সুপারিশ করেছেন, আইন করবেন। তার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সুপারিশ চেয়েছেন। সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে পরবর্তীকালে কথা বলবো। আমি প্রথমে এখন বাজেট সম্পর্কে আপনাদের সামনে কিছু আমাদের পার্টির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অফিসিয়াল বক্তব্য, সেই বক্তব্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 করোনা ভাইরাস যখন সমগ্র বিশ্বকে তছনছ করে দিচ্ছে, বিশ্বের সকল ধনী দরিদ্র, ছোট বড় সব রাষ্ট্রকেই এই বৈশ্বিক মহামারীর বিধ্বংসী পরিণতিকে মোকাবেলা করার জন্য তাদের বাজেট, অর্থনীতি ঢেলে সাজাচ্ছে, যখন মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য যথাযথ স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করছে, তখন আমাদের দেশের এই নির্বাচিত সরকার তাদের লুণ্ঠনের প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্যে পার্লামেন্টে মাত্র একদিন আলোচনা করেছে। কোনো দলকে আলোচনার কোনো সুযোগই দেয়নি, বিতর্কের কোনো সুযোগই দেয়নি, এবং তা পাশ করে নিয়েছে। এবং পাশের পরের দিনই অর্থমন্ত্রী তার ব্যক্তিগত চিকিৎসার জন্য বিলাতে চলে গেছেন, যেখানে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত, সহস্রাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, হাজারো মানুষ করোনার পরীক্ষা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকছে, লাইন ধরছে, করতে পারছে না পরীক্ষার কিটের অভাবে, যেখানে হাসপাতালে মানুষ পরীক্ষা করাতে পারছে না, হাসপাতালে অক্সিজেনের অভাব, রোগীরা মারা যাচ্ছে, সেখানে অর্থমন্ত্রী বিদেশ যাচ্ছেন। এটা জনগণের সঙ্গে একটা মশকরা ছাড়া আর কিছু নয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন করোনার চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজন নেই। এর আগে বললেন সব ব্যবস্থা আছে, কোনো ভয় নেই। পররাষ্ট্রমন্ত্রী বললেন করোনা সাধারণ সর্দি, কাশি, জ্বর। সেতুমন্ত্রী আমাদের প্রস্তাবনাকে বিদ্রূপ করে বললেন আমরা কি গোটা জাতিকে একটু ভয় দেখাচ্ছি। সেই সরকার জনগণের কল্যাণের জন্য যে কিছু করবে না, এটাই স্বাভাবিক। সাংবাদিকবিহীন সংবাদ সম্মেলন তৈরি করা হচ্ছে, পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা সবাই জানেন যে বুলেটিন দেওয়া হয়, সেখানে কোনো সাংবাদিককে এখন আর অ্যালাউ করা হয় না। যা সত্য নয় তাকে সত্য হলে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অবলীলায় মিথ্যা কথা বলছে। এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে করোনা সংক্রমণের ব্যাপকতাকে আরো ব্যাপক করেছে। গত পার্লামেন্টের শেষ দিনে প্রধানমন্ত্রী বললেন যে একটি মেডিকেল কলেজ হাসপাতালেই খাওয়া দাওয়া থাকা এসব ব্যাপারে 20 কোটি টাকা নাকি আপনার খরচ হয়েছে, এবং তিনি কমেন্ট করলেন যে এটাকে খুব বাড়াবাড়ি মনে হচ্ছে না। অন্যদিকে কালকে আবার সেই হাসপাতালের পরিচালক তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে এটা তো 20 কোটি নয়, এটা 26 কোটি হবে। আমরা সত্যটা জানতে চাই, জনগণ সঠিক তথ্যটি জানতে চায়, এটা এই দেশের জনগণের অধিকার।
জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে তারা তাদের লুণ্ঠন প্রক্রিয়াকে অব্যাহত রেখেছে, সঠিক অর্থেই একটি দখলদারি সরকারের মতো। জনগণের কাছে এদের কোনো জবাবদিহিতা নেই, তাই জনগণের জীবন ও জীবিকারও কোনো মূল্য তাদের কাছে নেই। তারা এখন করোনা পরীক্ষার জন্য দুর্গত মানুষের কাছে ফি নিচ্ছে। উদ্দেশ্য একটাই, টেস্টকে নিরুৎসাহিত করা। এমনিতেই সরকারের অদক্ষতা, অযোগ্যতা ও অব্যবস্থাপনার জন্য মানুষ ভয়ে পরীক্ষা করতে আর আগ্রহী হয়ে উঠছে না। এর উপর আবার ফি, এটা মরার উপর খাড়ার ঘায়ের মতো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাজেট নিয়ে অনেক কথা বলা হয়েছে। আমাদের দলের পক্ষে বাজেট ভাবনা আমরা দিয়েছিলাম, অর্থাৎ বাজেটের পূর্বেই আমরা বাজেট সম্পর্কে আমাদের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, জাতির সামনে তুলে ধরেছিলাম, এবং সেখানে উন্নয়নের কথা বলে জনগণের কাছ থেকে যে বিভিন্নভাবে ট্যাক্সের টাকা এবং জনগণের টাকা গ্রহণ করে সেটাকে দুর্নীতির কাজে লাগানো হচ্ছে, এ ব্যাপারে তা আপনারা সবাই অবহিত আছেন। সংসদে গত 30 জুন 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার একটা অপরিণামদর্শী ও বাস্তবতা বিবর্জিত গতানুগতিক বাজেট পাশ করা হয়েছে। একটা অনির্বাচিত ব্রুট মেজরিটি তাদের, যাকে অর্থনীতিবিদরা স্বপ্ন বিলাস বলে আখ্যায়িত করেছেন। করোনার কারণে সংক্ষিপ্ত করার খোড়া যুক্তি দেখিয়ে এবারের বাজেট বরাদ্দ নিয়ে প্রত্যাশিত দীর্ঘ আলোচনা, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কোনো সুযোগ দেওয়া হয়নি। শুধুমাত্র একদিন আলোচনা হয়েছে, যেটা আমি আগেই আপনাদের বলেছি। সুতরাং বাজেটের সমালোচনা এড়াতেই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে বাজেট পাশ করেছে সরকার। এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বা পত্র পত্রিকায় অর্থনীতি বিশেষজ্ঞগণ, সাবেক অর্থমন্ত্রীগণ প্রত্যেকেই এই বাজেটকে একটা অবাস্তবায়নযোগ্য বাজেট বলে বলেছেন। বিশেষ করে রাজস্ব সম্পর্কে, আদায় সম্পর্কে যে কথা বলা হয়েছে, প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে, এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য হতে পারে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই সরকার বাংলাদেশকে একটি লুটেরা, আমলাতান্ত্রিক, পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চলেছে। এই বাজেটে লুটপাটকারী ধনিক শ্রেণী আমলাতন্ত্র নির্ভর অর্থনৈতিক দর্শনের আলোকে প্রস্তুত করা হয়েছে এবং তাদেরই স্বার্থ রক্ষা করা হচ্ছে। অর্থবিদরা যখন নানা রকম ভাবে সরকারকে পথ দেখাতে চেষ্টা করছেন, তখন জাতির সামনে তারা পুরোপুরি মিথ্যা প্রচারণা করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। জাতির এই সংকটে বিএনপির ওপরে বিভিন্ন নির্যাতনের পরেও, নানামুখী অত্যাচারের কথা বাদ দিয়েও তারা সংকট মোকাবেলায় 87,000 কোটি টাকা আর্থিক প্রস্তাবনা দিয়েছিল। একইভাবে এবারের বাজেট কেমন হওয়া উচিত সে বিষয়ে গত 9 জুন আমরা সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ 3 বছরের একটা মধ্যমেয়াদী বাজেট রূপরেখা দিয়েছিলাম। কিন্তু সরকার আমাদের সুপারিশ, অর্থনীতিবিদদের মতামত উপেক্ষা করে একটি গতানুগতিক অবাস্তব বাজেট দিয়েছে। 2020-21 অর্থ বছরের বাজেটের চিত্র হচ্ছে: ব্যয় ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা, আয় ধরা হয়েছে 3,68,013 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব প্রাপ্তি থেকে আয় ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা, এনবিআর নিয়ন্ত্রিত কর 3,30,000 কোটি টাকা, অনুদান ব্যতীত ঘাটতি 1,90,000 কোটি টাকা, ঘাটতি জিডিপির 6%। চলতি অর্থ বছরের বাজেটে এই ঘাটতি 5%। সংখ্যা নির্ভর মহাবিষ্ট এই বিরাট বাজেটের 66% আসবে রাজস্ব আয় থেকে, যা একেবারেই অসম্ভব। অবশ্য বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, টাকা কোথা থেকে আসবে সে চিন্তা আমরা করিনি। তিনি বলেছেন, টাকা আগে খরচ করি, তারপরে দেখা যাবে। তাই এবারের বাজেটে যে ধূম্রজাল সৃষ্টির একটা তামাশা ছাড়া কিছুই হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই মনে আছে, খসড়া বাজেট পেশের পর গত 12 জুন আমরা বিএনপির পক্ষে বাজেট প্রতিক্রিয়া জানিয়েছিলাম। সেই সময় আমরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে প্রস্তাবিত কর আরোপের বিষয়ে আমাদের অভিমত জানিয়েছিলাম। কিন্তু অর্থমন্ত্রী সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া এবং আমাদের সুপারিশের কোনো মূল্যই দেননি। সরকারের বিগত বাজেটগুলোর মতোই
এই বাজেটে লুটেরা সরকারের ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করা হয়েছে। যেমন কালো টাকার মালিকদের কথাই শুনলেন অর্থমন্ত্রী, কালো টাকার মালিকদের টাকা সাদা করার সুযোগ দিয়ে মাফ করবেন, সৎ করদাতারা নিরুৎসাহিত হন এমন সমালোচনা থাকলেও তা তোয়াক্কা করেনি সরকার। খসড়া বাজেট প্রস্তাব করা হয়েছিল কালো টাকার মালিকেরা শেয়ার বাজারে বিনিয়োগ করলে ওই টাকা 3 বছর ধরে রাখতে হবে। অর্থ বিল পাশের দিন এ সুযোগ কালো টাকার মালিকদের পক্ষে আরেকটু ঠেলে দেওয়া হলো। এটা কমিয়ে এখন করা হয়েছে 1 বছর। সকলেই বিশ্বাস করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের সুবিধাভোগী দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের টাকা সাদা করে তা পুনরায় বিদেশে পাচারের সুযোগ করে দেওয়ার জন্য। তাছাড়া এই বাজেটে কোনো প্রশ্ন ছাড়াই ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কেনা, দালান নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। শুধু 10% কর দিয়ে যে কেউ কালো টাকা সাদা করতে পারবে, এই জন্য কোনো জরিমানা গুনতে হবে না। সবচেয়ে বড় কথা, এনবিআর বা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ এই টাকার উৎস নিয়ে কোনো প্রশ্ন তুলে ধরতে পারবে না। অথচ একজন সৎ করদাতাকে 30% পর্যন্ত কর দিতে হবে। এই বাজেট মানুষকে অসৎ হবার প্ররোচনা দেবার বাজেট। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই বাজেটে মোবাইল সেবার উপর সম্পূরক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হলেও তা পরিবর্তন করা হয়নি। অর্থাৎ মোবাইল ফোনে কথা বলা, মেসেজ পাঠানো সহ অন্যান্য সেবায় 15% ভ্যাট, 1% সারচার্জ, 15% সম্পূরক শুল্ক আরো বহাল থাকছে। এতে 100 টাকা রিচার্জ করলে সরকারের পকেটে যাবে 25 টাকা। এদেশের সবচেয়ে দরিদ্র মানুষ যে মোবাইল ফোনে কথা বলে তার কর বাড়ানো হলো, কিন্তু শুল্ক কমানো হয়েছে শ্রমিক শ্রেণীর ব্যবহার্য স্বর্ণালঙ্কারের। প্রস্তাবিত বাজেটে 0 কুপন বন্ডের বিদ্যমান কর সুবিধা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বাজেট পাশের সময় তা আবারও আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। এই বাজেটের মাধ্যমে উপকরণ কর রেয়াতের শর্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ আগের নিয়মেই শিল্প মালিক উদ্যোক্তারা উপকরণ কর রেয়াত দিতে পারবেন। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছিল আমদানির 4 মাসের মধ্যে উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন করতে না পারলে রেয়াত বাতিল করা হবে। এ বাজেটে কৃষি ও কৃষক উপেক্ষিত থেকে গেছেন, অথচ এই করোনায় দেশকে বাঁচিয়ে রেখেছে এই কৃষি ও কৃষক। শুধু ভাতের সংস্থান করা নয়, সবজি, মাছ, ডিম, মুরগি, দুধ, মাংস ও ফল কোনো কিছুরই অভাব বোধ করতে দেয়নি যে খাত। গত বাজেটেও তার জন্য বরাদ্দ ছিল মাত্র 3.5%। ধান উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষোভে দুঃখী কৃষক কর্তৃক তার ফসলের মাঠে পরিবহন সহ নানা জটিলতায় উৎপাদকদের বিড়ম্বনা, পোলট্রি খামারের দুর্ভোগ, দুগ্ধ চাষী বিপাকে বছর জুড়ে এসব ছিল পত্রিকার নিয়মিত হেডলাইন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গত 4 জুন ব্র্যাকের এক গবেষণায় দেখা যায় পোলট্রির দাম কমেছে প্রায় 44%, দুধের দাম কমেছে 22%, সবজির 38-90% দাম কমেছে। 66% কৃষক জানিয়েছেন তাদের কম দামে পণ্য বিক্রি করতে হয়েছে। কৃষকরা জানিয়েছেন বাজার বন্ধ থাকায় আড়তদার পর্যন্ত পৌঁছাতে পারেননি। 52% কৃষক জানিয়েছেন পণ্য বিক্রির জন্য মার্কেটে পৌঁছাতে পারেনি। আমরা দাবি করেছিলাম কৃষি ও খাদ্য খাতে চলতি অর্থ বছরের জিডিপি ও বাজেটের যথাক্রমে 0.97 এবং 5.4%-এর পরিবর্তে 1.5 এবং 5.79% বরাদ্দ দিতে হবে, কিন্তু তা করা হয়নি। সাংবাদিক বন্ধুগণ, এমনিতেই ব্যাংকে আমানত কমে যাচ্ছে। অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন ব্যাংকে 10 লক্ষ টাকার উপরে রাখলেই 3,000 টাকা কর দিতে হবে, 1 কোটি টাকার উপরে থাকলে 15,000 টাকা ট্যাক্স দিতে হবে। এতে আমানত ক্ষতিগ্রস্ত হবে, আমানতকারীরা নিরুৎসাহিত হবে। বাজেটে ব্যাংক খাতের ক্যান্সার হয়ে পড়া খেলাপি ঋণ কমানোর কোনো পদক্ষেপ নেই, বরং 2% ডাউন পেমেন্ট দিয়ে বিরাট ঋণ খেলাপিদের ঋণ পুনঃতফসিল করার পদক্ষেপকে কৃতিত্ব হিসাবে দাবি করা হয়েছে।
অথচ এই পদক্ষেপের মাধ্যমে ওইসব খেলাফিদের আবার নতুন ঋণ নেবার সুযোগ করে দেওয়া হয়েছে, যেটা আবারও খেলাফি হবে। ব্যাংক খাত সংস্কার ও ব্যাংক কমিশন গঠনের কথা কিছুই বলা হয়নি। 25.3% বেসরকারি বিনিয়োগ অর্জন করতে হলে অতিরিক্ত 4,65,781 কোটি টাকা প্রয়োজন হবে। ব্যাংক খাত থেকে সরকারের গৃহীত ঋণ ইতিমধ্যে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। গত অর্থ বছরের সরকার ব্যাংক খাত থেকে আগের বছরের তুলনায় 138% বেশি ঋণ নিয়েছে। ফলে অর্থ সংস্থানের পরিসর, ফিসক্যাল স্পেস সংকুচিত হবে। ফলে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কৃষি ইত্যাদি খাতে প্রস্তাবিত যত সামান্য বরাদ্দ সংস্থান করাও অসম্ভব হয়ে দাঁড়াবে। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার কথা নেই, অথচ 1 ওয়াট বিদ্যুৎ না কিনে গত 10 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ দেওয়া হয়েছে 52,000 কোটি টাকা। করোনার এই চরম সংকটের সময় হাজার হাজার শ্রমিককে বেকার করে সরকারি পাটকলগুলো বন্ধ করে দিতে যাচ্ছে সরকার ভর্তুকি দিতে হয় এই যুক্তি দেখিয়ে, অথচ 52,000 কোটি টাকা দেওয়া হচ্ছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে কোনো বিদ্যুৎ না নিয়েই। এই বাজেটে তেলের দাম তলানিতে পড়ে গেলেও বিশ্বে তেলের দাম আমাদের দেশে কমানো হয়নি। আয় করের নতুন নিয়মের ক্ষেত্রে কম আয়ের মানুষের কর যেখানে কমবে 5,000 কোটি টাকা, সেখানে একজন ধনীর কমবে 2.5 কোটি টাকা পর্যন্ত। এই বাজেটে মোট রাজস্বে আয়করের হিস্সা বাড়েনি, বরং 1% কমেছে। করোনার কারণে মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসা নিশ্চিত হওয়া প্রায় 15 লক্ষ কর্মীর ভবিষ্যতের জন্য রাখা হয়েছে অতি তুচ্ছ বরাদ্দ। বেকারদের কর্মসংস্থানের জন্য নেই কোনো উল্লেখযোগ্য কর্মসূচি। করোনা সংকটের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের একটি পর্যটন খাত নিয়ে দেয়া হয়নি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব। সরকার তার তথাকথিত মেগা প্রকল্পগুলোতে এবারও বরাদ্দ কমায়নি। মেগা লুটপাটের এই লোভ করোনাকালীন সময় মাত্র 1 বছরের জন্য সংবরণ করতে পারেনি সরকার। অথচ করোনার এই ক্রান্তিকালীন সময়ে একটি কল্যাণমুখী সরকার থাকলে তারা অবকাঠামোর যে প্রকল্পগুলো ছিল সেগুলো অনেকটা ধীর গতিতে নিয়ে বরাদ্দ কমিয়ে দিতে পারতেন উল্লেখযোগ্যভাবে। সেই টাকা করোনা মোকাবেলায় সবচেয়ে জরুরি ক্ষেত্রগুলোতে ব্যয় করত। এছাড়াও আরো কি পদক্ষেপ নিয়ে সরকার এই সংকটকালীন সময়ে বাড়তি আয় করতে পারত, সেটার স্পষ্ট রোডম্যাপ আছে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ এক গবেষণায় দেখিয়েছে করোনার কারণে চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি 6% কমে যাবে। বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা 74,004 কোটি টাকা বা জিডিপির 2.40% আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 2014-15 থেকে 2018-19 অর্থ বছরে প্রকৃত বাজেটের হিসাব অনুযায়ী গড়ে বৈদেশিক ঋণ এসেছে জিডিপির 0.80%। এইভাবে কর আদায় কমে যাওয়ায় এ বাজেট পুরো বাস্তবায়িত হতে হলে বাজেট ঘাটতি জিডিপির 8.5% ও এই মহামারী প্রলম্বিত হলে আরো বাড়বে। অর্থাৎ আভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা 1,09,983 কোটি টাকা বা জিডিপির 3.46% থেকে অনেক বেশি ঋণ করতে হবে। এভাবে ঋণ নির্ভর বাজেট করে সরকার পুরো জাতিকে ঋণের ফাঁদে আটকে দিচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘাটতির 1,90,000 কোটি টাকা সংস্থান করতেও শেষ পর্যন্ত দায়ভার এসে পড়বে সাধারণ মানুষের ওপর। কেননা প্রস্তাবিত বাজেটে এনবিআর সহ সরকারের পক্ষ থেকে বিশাল অঙ্কের কালো টাকা, অপ্রদর্শিত অর্থ সম্পদ, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশেষ কোনো তৎপরতা নেই। এই অবস্থায় 2020-21 অর্থ বছরে বাজেটের জিডিপির প্রবৃদ্ধির হার 8.2 নির্দিষ্টকরণের মাধ্যমেই বোঝা যায় এই বাজেট স্রেফ একটা সংখ্যা নির্ভর মহাবিষ্ট ধূম্রজাল সৃষ্টিকারী বাজেট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খসড়া বাজেটের স্বাস্থ্য খাতে গত অর্থ বছরের তুলনায় 3,515 কোটি টাকা বাড়িয়ে 29,274 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ জাতি আশা করেছিল বিরাজমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। খসড়া বাজেটের পর এই খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য
বিভিন্ন মহলের জোরালো সুপারিশ সত্ত্বেও সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। স্বাস্থ্য খাতে বরাদ্দ আগের মতোই থেকে গেছে, যা জিডিপির মাত্র 0.9%, যা জনগণকে শুধু হতাশই করেনি, তাদেরকে ক্ষুব্ধ করেছে। আপনারা সবাই জানেন যে জেলাগুলোতে কোনো আইসিইউ বেশিরভাগ জায়গাতেই নেই, একমাত্র ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে কয়েকটাতে আছে, বা মেডিকেল কলেজ যেগুলোতে আছে সেখানে কয়েকটা 3টা 4টা 5টা করে আছে। একটা আইসিইউ সম্পন্ন আইসিইউ আপনার সুবিধাগুলো আছে, এই ধরনের কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত দেশে নেই। সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল, এবং আমরা বলেও ছিলাম এই কথা যে এটাকে আপৎকালীন একটা বাজেট করা উচিত ছিল, স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, এবং খেটে খাওয়া মানুষ যারা সবচেয়ে বড় অংশ এই দেশের, তাদের জন্য একটা বিশেষ বরাদ্দ দিয়ে তাদেরকে যেন তারা 3 মাস 4 মাস 5 মাস যেন একটা সুবিধা পায়, সেই সুবিধার ব্যবস্থাগুলো করা উচিত ছিল। অনেক বেশি অর্থ বরাদ্দ সেখানে করা যেতে পারত। সরকার বলেছিল কোভিড-19 আক্রান্ত হলে সে একজন সরকারি রোগী, ধনী গরিব নির্বিশেষে প্রত্যেককে বিনামূল্যে করোনা টেস্ট করা হবে। কিন্তু দেখা গেল দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে এখন আবার ফি নেওয়া শুরু করেছে সরকার। মোক্ষম সময় সরকার করোনা টেস্ট ফিস 200 টাকা 500 টাকা নির্ধারণ করেছে। সরকার পরিচালনায় ল্যাবরেটরিতে এই জাতীয় ফি আদায় সারা বিশ্বে বিরল। দক্ষিণ এশিয়ার কোনো দেশই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য কোনো ফিস নেয় না। এমনকি নেপালের সরকারিভাবে পরীক্ষার ব্যয় বহন করা হচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালে প্রতিটি করোনা টেস্টের জন্য নেপাল সরকারই 5,500 টাকা পরিশোধ করছে। অথচ আমাদের দেশে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা টেস্ট ব্যয়ের জন্য প্রতি জনে 3,500 টাকা, বাড়ি থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে 4,500 টাকা পর্যন্ত। এবং এত অমানবিক সরকার, এটা তারই প্রমাণ। প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনার প্রেক্ষিতে লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ায় 78.3% পরিবারের উপার্জন কমেছে। অথচ সে বিবেচনায় সামাজিক সুরক্ষার যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিতান্তই অপ্রতুল। দিন আনে দিন খায় এই শ্রেণীর হতদরিদ্র মানুষের কাছে নগদ অর্থ পৌঁছে দেওয়ার যে গণদাবি উত্থাপিত হয়েছে, সে বিষয়ে বাজেটে কিছুই উল্লেখ করা হয়নি। যে সামান্য ত্রাণ বিতরণ করা হয়েছে তাও দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ আগের তুলনায় কমেছে। পেনশন ভাতা, সঞ্চয়পত্রের সুদ ইত্যাদি বাদ দিলে এই বরাদ্দ 2019-20 অর্থ বছরের 9% থেকে হ্রাস পেয়ে 7.6% এসে দাঁড়ায়। এই বরাদ্দ নতুন দারিদ্র্য পরিস্থিতি সামালতে কতটুকু সক্ষম হবে তা নিয়ে সন্দেহ আছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে 43.5% পরিবারের আয় আন্তর্জাতিক দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, অসমতা বেড়ে দ্বিগুণের বেশি হবে। কর্মসূচিগুলো সার্বজনীন নয়, বরং নির্দিষ্ট দল গোষ্ঠীকে লক্ষ্য করে গৃহীত। এভাবে মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্টন করে গোষ্ঠীতন্ত্র লালন করা হচ্ছে। বাংলাদেশের ইনফরমাল খাত জনসংখ্যার বিরাট অংশ জুড়ে। নানা তথ্য মতে জানা যায় শুধু ঢাকা শহরেই হকার ও ফেরিওয়ালার সংখ্যা 3 লাখেরও বেশি। দর্জির সংখ্যা কয়েক লাখ, রিক্সা চালকের সংখ্যা প্রায় 10 লাখ। লবণ শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন কয়েক লাখ শ্রমিক। 1 লাখের বেশি জেলে ও শ্রমিক জড়িয়ে আছেন শুটকি শিল্পের সঙ্গে। সারা দেশে পরিবহন শ্রমিকের সংখ্যা 60 থেকে 70 লাখ। ঢাকা শহরে ঠিকা বুয়ার সংখ্যা প্রায় 5 লাখের বেশি। অথচ কোভিড-19 ফলে এই শ্রমজীবী মানুষের সকলেই বেকার। বাজেটে তাদের ন্যূনতম চাহিদা মেটানোর বিশেষ বরাদ্দ নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনার সময় দেশের অর্থনীতিতে দীর্ঘকাল যে মন্দা থাকবে, তাতে মানুষের আয় এবং আভ্যন্তরীণ ভোগ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে না, ইটস অলরাইট। না, ঠিকই আছে তো। আমি তো শুনতে পাচ্ছি। স্যার এখান থেকে শুনতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই আমরা তো, আমার মনে হয় আমার এখানে ঠিক আছে তো সব। আমি তো শুনতে পাচ্ছি, সমস্যা হচ্ছে না। আমিও শুনতে পাচ্ছি।
কে শুনছেন না? কে শুনছেন না? বলেন। ঠিক আছে তিনি বলেন। শুনতে পাচ্ছেন না, সমস্যাটা বোধহয় তার। আপনার কম্পিউটার অথবা আইপ্যাড অথবা ফোনে দেখেন। আপনি কন্টিনিউ করেন যে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনার সময় দেশের অর্থনীতির দীর্ঘকাল যে মন্দা থাকবে তাতে মানুষের আয় এবং আভ্যন্তরীণ ভোগ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে রাজস্ব আয়ে ঘাটতি তৈরি হবে। তাই বলা যায় এই ঘাটতি গিয়ে ঠেকবে প্রায় 4 লক্ষ কোটি টাকায়। ঘাটতি মেটানোর জন্য সরকারের মূল পদক্ষেপ হবে ঋণ করা। বাজেটেই উল্লেখ করা হয়েছে ব্যাংক থেকে নেওয়া হবে 85,000 কোটি টাকা, যেটা শেষ পর্যন্ত দ্বিগুণে গিয়ে দাঁড়াবে। এই অর্থ বছরেও তাই হয়েছে। ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের এই অকল্পনীয় পরিমাণ টাকা ধার করার ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ একেবারেই শূন্যের কোঠায় চলে আসবে, যা কর্মসংস্থানের পথ একেবারেই বন্ধ করে দেবে। এতেও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাই সরকারকে বিপুল পরিমাণের টাকা ছাপাতে হবে। এই টাকা ছাপানো উচ্চ মূল্যস্ফীতি তৈরি করে দেশের সামষ্টিক অর্থনীতিকে প্রচণ্ডভাবে দুর্বল করে দেবে, যার ফলাফল হবে মারাত্মক। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এই বাজেট করোনার সময়ে বিভৎস স্বাস্থ্য সংকটে পড়া মানুষের নাভিশ্বাস আরো বাড়িয়ে দেবার বাজেট। এই বাজেট করোনার কারণে কর্মহীন হয়ে পড়া কোটি কোটি অনাহারী মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেওয়ার বাজেট। এই বাজেট কৃষিকে ধ্বংস করে দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে ফেলার বাজেট। এই বাজেট দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার না করে আরো গভীর মন্দায় ফেলে দেওয়ার বাজেট। এই বাজেট দেশের সামষ্টিক অর্থনীতিকে পুরোপুরি ভেঙে ফেলার বাজেট। এই বাজেট দেশের কর্মক্ষম বেকার মানুষকে এবং নতুন করে বেকার হওয়া মানুষকে বেকার রেখে দেওয়ার বাজেট। এই বাজেট গরিব মানুষের সুবিধা কমিয়ে ধনীদের সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক বৈষম্য। আপনার এই কম্পিউটারে মনে হয় সমস্যা, কথা কেটে কেটে আসতেছে। আমি তো অন্য কারোর কাছ থেকে কমপ্লেন পাচ্ছি না। কে শুনতে পাচ্ছেন না? কোন বলবেন? আপনারটাই সমস্যা আছে, আপনি একটু দেখেন। এই এদিকেও শোনা যাচ্ছে না ভাই। প্লিজ এখন আপনি নিয়ে নিয়েন, আমি শেষ করি। হ্যালো, কথা শোনা যাচ্ছে না। সুমন, হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। শোনা যাচ্ছে স্যার। কে শুনছেন না? কে শুনছেন না? কে? আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন না, আমরা লাইভটা ফলো করেন, ফেসবুক লাইভটা ফলো করেন। স্যারের বক্তব্য সুন্দরভাবে শোনা যাচ্ছে। যারা পাচ্ছেন না, পরে ফেসবুক থেকে কানেক্ট করে নিয়ে যাবেন। আর আপনি কন্টিনিউ করেন। এবং আপনার কপি চলে যাবে, এটার প্রিন্টেড কপি প্রত্যেকের কাছে চলে যাবে। এবারের বাজেটে স্বাস্থ্য, কৃষি, এসএমই, গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও জীবন জীবিকা রক্ষায় প্রয়োজনের তুলনায় অনেক কম ব্যয় বরাদ্দের ফলে এদেশের জনগণের মাঝে সীমাহীন হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে জনগণের কাছে দায়বদ্ধতাহীন একটি একদলীয় সরকারের আচরণে কাল্পনিক সাফল্যের দিবাস্বপ্ন দেখানোর অপ্রয়াসই হচ্ছে স্বাভাবিক। জনগণের কাছে ন্যূনতম জবাবদিহিতাহীন, আমলা পরিচালিত এবং পরিকল্পিত ক্রনি ক্যাপিটালিস্ট সরকারের কাছে এমন বাজেটই প্রত্যাশিত। আমরা এই বাজেট ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছি। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের যে কয়েকজন সংসদ সদস্যকে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তারাও একটা ডেমনস্ট্রেশন করে এই বাজেট প্রত্যাখ্যান করেছে। আমরা জনগণের পক্ষ থেকে এই বাজেট বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য যে কোনো কাজে আসবে না, সেটা আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করছি এবং এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। এরপরে আমি খুব অল্প সময় নেব আপনাদের। আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে এই নির্বাচন কমিশন তারা একেবারেই ধ্বংস করে ফেলেছে। এবং গত 2018 সালে যে নির্বাচন, সেই সময় আপনারা দেখেছেন যে কিভাবে তারা এর সঙ্গে দলভুক্ত হয়ে, সরকারের সঙ্গে দলভুক্ত হয়ে তারা কিভাবে সেই আপনার নির্বাচনকে পুরোপুরিভাবে তারা দলীয়করণ করে ফেলেছে। আমি একটু আনছি, আমাকে তোমরা পারবে না তো।
ওটা তুমি বের করতে বললাম তোমাকে। হ্যাঁ, এটা ফাইনালটা। আমারটা কই? আমার ফোনটা একটু সময় নিচ্ছি ভাই। আমরা আমাদের কাছে এই নির্বাচন কমিশন তারা একটা চিঠি পাঠিয়েছিলেন। আপনারা এখন কি শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, কারো সমস্যা থেকে থাকলে সমস্যাটা তার নিজের। আমরা নির্বাচন কমিশন একটা চিঠি পাঠিয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছে, আমাদের কাছেও পাঠিয়েছিল, এবং সেটা তাদের ওয়েবসাইটে দিয়েছিল, এবং সেখানে তারা আপনার দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 চ্যাপ্টার 6A আর্টিকেল 90A 901 মূল আইনে না রেখে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 রূপে বাংলায় একটি স্বতন্ত্র আইনের একটি খসড়া তারা প্রস্তাব করে আমাদের কাছে পাঠিয়েছেন, সেটাতে আমাদের মতামত চেয়েছেন। যখন সমগ্র দেশ করোনায় আক্রান্ত, জনগণ আক্রান্ত হচ্ছে এবং এটা নিয়ে আপনার সবাই যখন অস্থির হয়ে আছে, রাজনৈতিক দলগুলো যখন আপনার তাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে, যে সময়ে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা কোনো সভা করা সম্ভব হচ্ছে না, তখন নির্বাচন কমিশন হঠাৎ করে তারা এইভাবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন সংশোধন করে নতুন আইন করার কি প্রয়োজনীয়তা অনুভব করলেন, আমরা এটা বুঝতে পারিনি। আমরা এটাই বুঝি যে তাদের যে ক্যারেক্টার, চরিত্র তারা তৈরি করেছেন ইতিমধ্যে, সেই চরিত্রই ফুটে উঠেছে তাদের এই কাজের মধ্য দিয়ে, অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করা, নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করা, দেশকে পুরোপুরিভাবে বিরাজনীতিকরণ করা, এই কাজগুলো তারা এখন একটার পর একটা তারা করে চলেছেন। এই দেশের নির্বাচন কমিশন বাংলাদেশের গণতান্ত্রিক বা রাষ্ট্র কাঠামোর যে ক্ষতিটা করেছে, এটা আর এই নির্বাচন কমিশন এটা আর কেউ করেছে বলে আমার জানা নেই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা তাদের এই চিঠিটাকেই আমরা গ্রহণ করিনি। আমরা বলেছি যে এখন এটা নিয়ে মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সেই চিঠিটা ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল সেই চিঠি আমাদের প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের দলের যুগ্ম মহাসচিব আলাল সাহেব, এমপি হারুন সাহেব এবং অন্যান্য নেতৃবর্গ গিয়ে সেখানে তাদেরকে দিয়েছে। আমি শুধু আপনাদেরকে এই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি এবং এই চিঠির কপিও আপনাদের কাছে চলে যাবে। বরাবর প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, আগরগাঁও, ঢাকা। বিষয় রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 বিষয়ে মতামত প্রদান প্রসঙ্গে সূত্র দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় মহোদয়, গত 16 জুন উপরোক্ত বিষয়ে প্রেরিত আপনাদের পত্রে প্রচলিত আইনের মৌলিক বিধানাবলী অক্ষুণ্ণ রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগের যে কথা বলা হয়েছে, তা আপাত দৃষ্টিতে একটি ভালো উদ্যোগ মনে হলেও এমন একটি কাজ করার জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে তা অবাস্তব, অগ্রহণযোগ্য এবং অধিকন্তু তা The representation of the People's Order 1972 এর চ্যাপ্টার 6 এর আর্টিকেল 90A এবং 901 মূল আইনে না রেখে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 রূপে বাংলার স্বতন্ত্র একটি আইনের যে খসড়া প্রস্তুত করা হয়েছে, তাতে পত্রে উল্লেখিত মৌলিক বিধানাবলী অক্ষুণ্ণ রাখা হয়নি বলে এই খসড়া নতুন আইন শুধু ইহা প্রণয়নের ঘোষিত উদ্যোগের পরিবর্তেই নয়, বিশেষ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। আমাদের দেশ সহ সারা বিশ্ব যখন কোভিড-19 মহামারীতে বিপন্ন, সরকারি নির্দেশ, অফিসে আদালতের কাজকর্ম বন্ধ কিংবা নিয়ন্ত্রিত, যখন আইন করে সভা সমাবেশ নিষিদ্ধ রাখা হয়েছে এবং যখন প্রায় সব রাজনৈতিক দল সাংগঠনিক ও দৈনন্দিন কাজ বন্ধ রেখে আর্তমানবতার সেবায় নিমগ্ন এবং জনগণের নামে অতি গুরুত্বপূর্ণ কিছু নতুন শর্ত সংযোজন করে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের মতো এমন একটি বিশেষ রাজনৈতিক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের উদ্যোগ কোনো বিবেচনাতেই স্বাভাবিক কিংবা সময়োচিত নয়, বরং অস্বাভাবিক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য এবং মহল বিশেষের
উদ্দেশ্য বাস্তবায়নের অপকৌশল বলে আমরা মনে করি। যে কোনো জনগুরুত্ব সম্পন্ন নতুন আইন প্রণয়নের জনমত গ্রহণ, সংশ্লিষ্ট গণদের অবারিত মত প্রদানের অধিকার এবং আইনের ভাষা ও শব্দ চয়নে সতর্কতা গ্রহণ অতিশয় প্রয়োজনীয় পূর্ব শর্ত। অথচ বিদ্যমান সময়ে এর কোনোটাই সম্ভব নয়, জানা সত্ত্বেও এই আইন পরিবর্তনের বা স্বতন্ত্র আইন প্রণয়নের জন্য কোনো দাবি যেখানে নেই, যা এখনই করা আদৌ জরুরি নয়, তেমন একটি কাজ হাতে নেওয়ার জন্য কমিশনের উদ্যোগ অসময়োচিত, অগ্রহণযোগ্য এবং মহল বিশেষের উদ্দেশ্য বাস্তবায়নের অপকৌশল বলে আমরা মনে করি। যে কোনো বিশেষ করে নিজেদের প্রতিষ্ঠানের নামে কমিশন এবং পদবিতে কমিশনার এর মতো ইংরেজি শব্দ অক্ষুণ্ণ রেখে জনগণের কাছে পরিচিত ও দীর্ঘদিন ধরে ব্যবহৃত স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেসব প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের নাম পদবি পরিবর্তনের প্রস্তাব অনৈতিক অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি। বাংলাদেশের সংবিধানে উল্লেখিত ইংরেজি শব্দের বাংলায়ন স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কমিশন, কমিশনার, গ্যারান্টি, সিকিউরিটি, অ্যাটর্নি জেনারেল, জুডিশিয়াল কাউন্সিল, কোর্ট অফ রেকর্ড, ট্রাইব্যুনাল, জেনারেল ক্লজেস অ্যাক্ট ইত্যাদি ইংরেজি শব্দেই বহাল রাখা হয়েছে। নির্বাচন কমিশনের বিভিন্ন আইনের অনেক ইংরেজি শব্দের বাংলায়ন হয়েছে, যেমন কমিশন, কমিশনার, রিটার্নিং কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ভোট, ভোটার, ওয়ার্ড, ফর্ম, সিটি কর্পোরেশন, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, পোস্টার, ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ভোটার স্লিপ, হেলিকপ্টার, মাইক্রোফোন, ব্রিজ, কালভার্ট, পে অর্ডার, ট্রেজারি চালান, রেস্ট হাউস, রেক্সিন, ডিসপ্লে বোর্ড, রিটার্ন ব্যালট পেপার, ব্যালট বক্স, নোটিশ, ট্রেন, ট্রাক, সাইকেল, মোটরসাইকেল, কোর্ট ফি, প্যাডেল, ক্যাম্প, অফিস, লাউড স্পিকার, শোডাউন, সার্কিট হাউস, ডাক বাংলো, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইত্যাদি। বাংলাদেশে বহু রাজনৈতিক দলের নাম ভিন্ন ভিন্ন ভাষায় রয়েছে, যেগুলো বাংলায়ন করা হয়নি, যেমন ন্যাশনাল আর্মি পার্টি ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, আওয়ামী লীগ অথবা পার্টি, লীগ, ফ্রন্ট, ফোরাম, ফেডারেশন ইত্যাদি। যে কোনো সচেতন নাগরিক সঙ্গতভাবেই প্রশ্ন তুলতে পারেন যে নির্বাচন কমিশন কি এসব নাম এবং সংবিধান প্রচলিত অন্যান্য আইনের ভাষা অশুদ্ধ মনে করেন? বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান প্রচলিত এসব ইংরেজি শব্দ বাংলা প্রতিশব্দ রূপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন চেয়ারম্যান, কাউন্সিলর, সিটি কর্পোরেশন ইত্যাদি। আইন প্রস্তাবে নির্বাচন কমিশন আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করার জন্য প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রণীত বাংলা অভিধানকে অগ্রাহ্য করার অধিকার রাখে বলেও আমরা মনে করি না। নতুন এমন একটি আইন করার ফলে সারা দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ এবং এসব প্রতিষ্ঠানে নির্বাচিত ব্যক্তিবর্গের পরিচিতি ফলক, প্যাড, সিল, সাইনবোর্ড, বিভিন্ন ফর্ম ইত্যাদি পরিবর্তনের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে তা এবং এই সংকটকালে জনস্বাস্থ্য সুরক্ষা ও হতদরিদ্র মানুষের অন্ন যোগান দেওয়ার জন্য ব্যয় করে সুবিবেচনার কাজ বলেও আমরা দৃঢ়ভাবে মনে করি। নির্বাচন কমিশন ওয়েবসাইট 16 জুন 2020 তারিখের স্মারক নম্বর আছে। মূলে প্রকাশিত পত্রে প্রকাশিত স্বতন্ত্র আইন সম্পর্কে মতামত 7 জুলাই 2020 প্রদানের কথা উল্লেখ করা থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে প্রদত্ত পত্রে প্রাপ্তির 15 দিন অর্থাৎ 1 জুলাই 2020 মধ্যে সরকার প্রেরণের কথা বলা হয়েছে, যা অসঙ্গতিপূর্ণ উদ্দেশ্য প্রণীত বলেই প্রতীয়মান হয়। আমরা মনে করি দেশে বিদ্যমান সংকটময় সময় উত্তীর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট জনদের সাথে সময় নিয়ে বিস্তারিত আলোচনা করে মতামত গ্রহণ, জনমত সংগ্রহ করার মতো পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো প্রস্তাব চূড়ান্ত করা উচিত হবে না বিধায় প্রাসঙ্গিক নতুন আইন প্রণয়নের কার্যক্রম স্থগিত রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আশা করি দেশের এই সংকটকালে মোটেও জরুরি নয় এমন বিষয় সময় অপব্যয় না করে কি করে দেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পূর্বশর্ত হিসাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায়
সে লক্ষ্যে নিজেদের সামর্থ্য বাড়ানোর দিকে নির্বাচন কমিশন মনোযোগ দেবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জানাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই চিঠির কপিও আপনাদের কাছে চলে যাবে। আমরা একটা প্রশ্ন ছিল। জি বলেন। জি, আমরা শুনতে মানে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আপনার সাথে রিজভী সাহেবের একটা দ্বন্দ্ব চলছে, ঘটনাটা কতটা সত্যি? এটা এই ধরনের প্রশ্ন আপনার করাটা এই মুহূর্তে ঠিক হয় না। আপনি আমাকে অন্য একটা ওকেশনে করতে পারেন। আমার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই। আপনারা অযথা এই ধরনের খবর কোথায় পান আমি ঠিক জানি না। এটাও একটা প্রশ্ন, যে প্রশ্নটার সঙ্গে ইলেকশন কমিশনের এই প্রস্তাবের সঙ্গে কিছুটা মিল আছে আর কি। আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন। মানে মহাসচিব, আমরা তো দেখছি যে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় আপনারা প্রতিবাদ করেছেন এবং বিশ্বব্যাপী যখনই কোনো অন্যায় হয় সেটার প্রতিবাদ কিন্তু হয়। আমরা আমেরিকাতে সম্প্রতি দেখলাম, তো আপনারা বলছেন এই বাজেট গণবিরোধী, লুটেরাদের বাজেট, নানা ধরনের বক্তব্য আপনারা দিচ্ছেন, কিন্তু এর বিরুদ্ধে কি আপনারা কোনো প্রতীকী কর্মসূচি কি দিবেন এর প্রতিবাদে? আসলে এটা নির্ভর করে, আপনার এই ধরনের প্রতিবাদ কর্মসূচি নির্ভর করে সময় ও কালের উপরে। এখন যে সময়টা চলছে, সময়ে আপনার যে ধরনের কর্মসূচি আশা করছেন সে ধরনের কর্মসূচি এই মুহূর্তে খুবই কঠিন। আমরা তো আমাদের বক্তব্য বলেই যাচ্ছি। টাইমিং এর ব্যাপার আছে, তো যে কোনো একটা সময়ের ব্যাপার আছে। এখন তো আপনার দিস ইজ এ টাইম টু সেভ হিউম্যান, মানুষদেরকে বাঁচানো। প্রত্যেক, যেমন আমাদের নেতা কর্মী, তাদেরকে বাঁচানোটাও কিন্তু আমাদের একটা প্রধান দায়িত্ব। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রায় ৭৬ জনের মতো বেশি আমাদের নেতা কর্মী তারা মৃত্যুবরণ করেছেন। আমাদের অসংখ্য নেতা কর্মী আক্রান্ত হয়েছেন। সুতরাং আমরা এমন কোনো কর্মসূচি আমরা দিতে চাই না যে কর্মসূচিতে এই আপনার সবাই কথা বললে তো এটা সম্ভব হবে না। আমি শুনতে পাচ্ছি না। জি, এটা তো আপনার সকলকে আক্রান্ত করে দেওয়ার মতো কোনো কর্মসূচিটা আমরা নিতে পারি না। আমাদেরকে অবশ্যই যে মিনিমাম যে আপনার বিধিটা আছে আর কি, যে সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করা এবং আপনার সেইটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদের সমাবেশ বা ওই ধরনের কর্মসূচি দিতে গেলে তো সেই সোশ্যাল ডিস্টেন্স রাখা সম্ভব হয় না। সে কারণেই আমরা আপাতত এই ধরনের কোনো কর্মসূচি দেইনি। ভবিষ্যতে অবশ্যই আমরা যখনই সুযোগ হবে সেই কর্মসূচি এই ধরনের আমরা দেব। তবে এই বাজেটকে তো আমরা পুরোপুরিভাবে রিজেক্ট করেছি। আমরা আমাদের যে বক্তব্য আপনি দেখেছেন, আমরা গত 12 বছর ধরে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এবং এই সংগ্রাম গণতন্ত্র পুরোপুরিভাবে ফিরে না আসা পর্যন্ত সংগ্রাম চলতেই থাকবে, অব্যাহত থাকবে। ধন্যবাদ। আই থিঙ্ক আমরা শেষ করতে পারি। ধন্যবাদ। না, শেষ করে না ভাই, বলেন 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 বলেন। যে কনফারেন্স করতেছেন, ম্যাডাম জিয়া কি জানেন ব্যাপারটা? আপনি এটা আমার প্রেস কনফারেন্সটাই ছিল মুখ্য। ম্যাডাম জিয়া আমাদের দলের চেয়ারপারসন, তিনি না জানলে তো এটার অন্য কারো তো জানার কথা নয়, তিনি অবশ্যই জানেন। মাননীয় মহাসচিব, আমি আমাদের সময় .com থেকে টিটু বলছিলাম, কেমন আছেন? জি ভালো। জি বলুন, আপনারা কেমন আছেন? জি ভালো আছি। মাননীয় মহাসচিব, যেহেতু ম্যাডামের প্রশ্নটি এসছে, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমি এখন বাজেট এবং আপনার ইলেকশন কমিশনের এই বিষয়টা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা ডাইলুট করবে, আপনাকে ডাইভার্ট করবে। আমরা সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনারা যদি বলেন অন্য একটা সময় নির্ধারণ করে, আমরা উই ক্যান এগেইন টক অন আদার ইস্যুস। সুনীল ভাই, আমার একটা প্রশ্ন আছে, আমি শফিক আহমেদ বলছি। হ্যাঁ বলেন। আমরা বাজেট নিয়ে, যেটা পুরো বাজেট যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তাহলে দেখা যাবে যে এখানে সরকার ব্যয় খাত সবগুলোর উল্লেখ আছে, কিন্তু আয় আসবে কোত্থেকে তার কোনো সঠিক তথ্য বা সঠিকভাবে নাই, এবং অর্থমন্ত্রী নিজেও সে কথা স্বীকার করছে না। তাহলে যেখানে আয়ের কথা বলা নাই, ব্যয়ের বড় পদ্মা তৈরি করেছে তারা, তাহলে এই বাজেট আসলে ঠিক কিভাবে বাস্তবায়ন করা যাবে? আমরা এই কথা প্রথমেই বলেছি, বলেই আসছি যেটা বাস্তবায়নযোগ্য নয়। এটা তাদের একটা প্রোটোটাইপ, একটা আমলাতান্ত্রিক একটা প্রফর্মার মধ্যে দিয়ে তারা এই বাজেট তৈরি এটা তো করেছে। আপনারা প্রতি বছরই বলেন যে এটা আরে কথার মধ্যে কথা প্রতি বলছি। বছরই তো বাস্তবায়ন।
এটাই তো না 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 মাকসুদ, কথার মধ্যে কথা বলা যাবে না। বলেন। আমি প্রশ্ন করছি, উত্তর শেষ হবে, তারপরে জি জি বলেন, আপনার প্রশ্ন বলেন শফিক সাহেব। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে খুবই যে বাজেটে ব্যয়ের খাত উল্লেখ আছে, আয়ের খাত জানা নেই কারো, গোপন, এটা প্রত্যেকে আসবে, কেউ জানে কিভাবে আসবে তাও জানা নেই। এখন যে মাধ্যমে আমরা কথা বলছি, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে, সেই মাধ্যমের রূপেও 25% মানে করারোপ করা হচ্ছে। জি তাহলে তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে কি এই বাজেট হয়েছে? এক। দুই হলো যে আপনারা শুরু থেকে বলছেন যে স্বাস্থ্য খাতে জিডিপির সর্বোচ্চ সংখ্যক বাজেট বরাদ্দ দিতে হবে, কিন্তু আমরা দেখলাম 1% নিচে আছে। কৃষি খাতেও একই অবস্থা। তাহলে এই বাজেটে করোনাকালীন বাজেট নাকি আগের মতোই সেই মেগা প্রজেক্ট আগের মতো? আমার বক্তব্যের মধ্যেই আছে। আমরা প্রথমেই বলেছি যে এই বাজেটটা বাস্তবায়নযোগ্য নয়, কারণ এর যে আপনার আয়ের ব্যাপারটা আমরা সেটা একদম একদম লক্ষ্য করে বলে দিয়েছি। রেভিনিউ, এনবিআর সব খাত থেকে কি আসবে, কোন ভ্যাট থেকে কত সব বলে দেওয়া হয়েছে। তো এটা আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এটা আপনার কোনো মতেই বাস্তবায়নযোগ্য নয়। অর্থাৎ এত আয় তারা কোত্থেকে করবেন সেটা তারা সুনির্দিষ্টভাবে বলেনি। রাজস্ব বিভাগের যেটা বলেছেন সেটা একেবারেই সম্ভব নয়, এই জন্যে যে গত বছরের সমস্ত অভিজ্ঞতাগুলো দেখা যায় যে তারা 50% তারা আদায় করতে পারেননি। অন্যদিকে আরেকটি যেটা আপনি বলেছেন যে করোনাকালীন সময়ের বাজেট, এটা নয়। এটা তো হচ্ছে আপনার বললাম এটা একটা প্রোটোটাইপ ব্যুরোক্রেটিক একটা ফরম্যাটের মধ্যে ফেলে দিয়ে তারা এই বাজেটটা তৈরি করেছেন। এটাকে আপৎকালীন বাজেট তৈরি করা উচিত ছিল, অর্থাৎ করোনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে